15 বছর রাজ্য শাসন করা তৃণমূল কংগ্রেস ভোটে হারার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে 3 টুকরো হয়ে গেল। এই ভাঙন কি শুধু বিজেপির রাজনৈতিক কৌশল, নাকি মমতা ব্যানার্জির তৈরি দলটা একদম ভেতর থেকেই ফাঁপা হয়ে গিয়েছিল? এই জায়গাটিতেই পোস্ট খতিয়ে দেখতে চায় কেন তৃণমূল এত দ্রুত ভাঙল, মমতার রাজনৈতিক ট্র্যাজেডি আসলে কোথায়, আর এই ঘটনা বাংলাদেশের রাজনীতির জন্য কি সতর্কবার্তা রেখে যাচ্ছে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বড় জয় পায়। এদিকে 15 বছর ধরে রাজ্য শাসন করা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস নেমে আসে মাত্র 80 আসনে। শুধু ক্ষমতা হারানোই দলটির জন্য শেষ নয়, বিজেপির কাছে পরাজয়ের পরই শুরু হয়েছে আরও বড় সংকট। এই মুহূর্তে দলটি ভেঙে হয়েছে 3 টুকরা। একদিকে মমতা ও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মূল তৃণমূল, যাকে অনেকেই কালীঘাট তৃণমূল বলছে। অন্যদিকে রাজ্যে একদল বিধায়ক নিজেদের আলাদা শক্তি হিসেবে দাঁড় করাচ্ছে। আবার দিল্লিতে তৃণমূলের টিকিটে জেতা 20 জন এমপি এনসিপিআই নামে অখ্যাত একটি দলে মিশে গিয়ে বিজেপি সমর্থিত এনডিএ জোটকে সমর্থনের পথে হাঁটছেন। মমতা তৃণমূলের এই অবস্থা কোনো সাধারণ দলত্যাগ নয়, এটা হলো দল, প্রতীক, নেতৃত্ব, ভবিষ্যৎ ক্ষমতা এবং রাজনৈতিক উত্তরাধিকারের যুগপৎ লড়াই। অবাক করা বিষয় হলো, নির্বাচনে পরাজয়ের প্রভাব দলের ওপর পড়বে খুবই স্বাভাবিক, কিন্তু এত দ্রুত ভাঙন কেন? এর প্রথম কারণ হিসেবে বলা যায়, তৃণমূলের রাজনীতি দীর্ঘদিন ধরে খুব বেশি নির্বাচন ও ক্ষমতা কেন্দ্রিক হয়ে পড়েছিল। মমতা ব্যানার্জির ব্যক্তিগত জনপ্রিয়তা, সিপিএম বিরোধী আন্দোলন, মা মাটি মানুষ স্লোগান, কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্প তৃণমূলকে দীর্ঘদিন ধরে শক্তি দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দল হিসেবে তৃণমূলের নিজস্ব আদর্শিক কাঠামো কতটা শক্ত ছিল? এখানে এসে রাজনৈতিক সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারকে একটু স্মরণ করতেই হয়। ওয়েবারের ক্যারিজমেটিক অথরিটি বলে একটি ধারণা আছে। সেখানে বলা হচ্ছে, কোনো নেতা তার ব্যক্তিত্ব, সংগ্রাম ও জনসংযোগ দিয়ে মানুষকে একত্র করতেই পারে, কিন্তু সেই ক্যারিশমা যদি প্রতিষ্ঠান, নিয়ম, আদর্শ ও সংগঠনে রূপ না নেয়, তাহলে নেতা দুর্বল হলেই পুরো কাঠামো নড়বড়ে হয়ে যায়। তৃণমূলের ক্ষেত্রেও অনেকটা সেটাই দেখা যাচ্ছে। দ্বিতীয় কারণ, বিজেপি এই ভাঙনের সুযোগ নিয়েছে। বলা ভালো, ভাঙনের বীজ তৃণমূলের ভেতরে অনেক আগে থেকে ছিল, কিন্তু বিজেপি সেই ভাঙনকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর সুযোগ পেয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি এখন ক্ষমতায়। স্বাভাবিকভাবেই তারা চাইবে মমতা ব্যানার্জির মতো রাস্তার রাজনীতি জানা শক্তিশালী বিরোধী নেত্রীকে দুর্বল করতে। আর দিল্লিতে বিদ্রোহী এমপিরা এনডিএকে সমর্থন করলে কেন্দ্রীয় রাজনীতিতেও বিজেপির সুবিধা হয়। তৃতীয় কারণ, অভিষেক ব্যানার্জি ফ্যাক্টর। তৃণমূলের অনেক পুরনো নেতা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিলেন, দল ক্রমে কর্পোরেট স্টাইলে চলছে। আইপ্যাক, ডেটা, কৌশল, প্রার্থী বাছাই সহ সব কিছু যেন পেশাদার পরামর্শক ও অভিষেকের ঘনিষ্ঠ বলয়ের নিয়ন্ত্রণে চলে গেছে। এতে নিচুতলার নেতাকর্মী ও পুরনো রাজনীতিবিদদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে। এখানে আরেকটি রাজনৈতিক ধারণা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সাকসেশন ক্রাইসিস, অর্থাৎ উত্তরাধিকার সংকট। মমতার পরে কে? অভিষেক কি স্বাভাবিক উত্তরসূরি, নাকি চাপিয়ে দেওয়া উত্তরাধিকারী? দল ক্ষমতায় থাকার সময় এই প্রশ্নটি এতদিন চাপা ছিল, কিন্তু ক্ষমতা হারানোর পর সেটাই হয়ে ওঠে বিদ্রোহের ভাষা। এখানেই মমতা ব্যানার্জির ট্র্যাজেডি। যে নেত্রী একসময় সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলন নিয়ে সিপিএমের দুর্গ ভেঙেছিলেন, এখন তিনি নিজের দল ভাঙা ঠেকাতে পারলেন না। মমতার সবচেয়ে বড় শক্তি ছিল তৃণমূল মানেই মমতা, কিন্তু শেষ পর্যন্ত সেটাই কি তৃণমূলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেল? কারণ দল যদি এক ব্যক্তির ওপর দাঁড়ায়, সেই ব্যক্তি দুর্বল হলেই দলও দুর্বল হয়ে পড়ে। এখন প্রশ্ন, বাংলাদেশের জন্য এই ভাঙনের অর্থ কী? প্রথমত, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় সীমান্ত রাজনীতি আরও কঠোর হতে পারে। বাংলাদেশি অনুপ্রবেশ, পুশিন, সীমান্ত সুরক্ষার মতো ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও জোর পেতে পারে। এতে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন চাপ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, তিস্তা প্রশ্নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। আগে মমতা ব্যানার্জি তিস্তা চুক্তির বড় বাধা হিসেবে ছিলেন, এখন কেন্দ্র ও পশ্চিমবঙ্গে একই দল ক্ষমতায়, সুতরাং প্রশাসনিক সমন্বয় এখন অনেকটা সহজ হবে। তবে এটাও নিশ্চিত নয়, কারণ নদীর পানি শুধু দলীয় রাজনীতি নয়, কৃষি, উত্তরবঙ্গের স্বার্থ, কূটনীতি ও জাতীয় নিরাপত্তার হিসাবেও এই বিষয়টি আটকে থাকে।
তৃতীয়ত, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো রাজনৈতিক শিক্ষা। দক্ষিণ এশিয়ার অনেক দলই ব্যক্তি, পরিবার, ক্ষমতা ও পৃষ্ঠপোষকতার উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু দল যদি একটা প্রতিষ্ঠান না হয়, দলের যদি কোনো আদর্শ না থাকে এবং অভ্যন্তরীণ গণতন্ত্র না থাকে, তাহলে ক্ষমতা হারালেই আনুগত্য ভেঙে পড়ে। তৃণমূলের ভাঙন ক্ষমতা নির্ভর রাজনৈতিক দলেরই একটা গল্প। আর এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, নেতা যত বড়ই হোক, প্রতিষ্ঠান দুর্বল হলে দল টেকে না। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, ক্ষমতা গেলে যদি দলও ভেঙে যায়, তাহলে সেই দলকে কি সত্যি আমরা রাজনৈতিক দল বলতে পারি, নাকি সেই দল শুধুই ক্ষমতার চারপাশে দাঁড়ানো এক অস্থায়ী জোট মাত্র? কমেন্ট করে জানাতে ভুলবেন না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।